আজকে ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পড়ব। এটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করব। হয়তো এই কোশ্চেনগুলো আসতে পারে, তো প্রিপারেশন নেওয়া ভালো। আর দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং কেন। তো বায়ুমণ্ডলের অর্থাৎ ভূপৃষ্ঠের সংলগ্ন যে স্তরটা সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো এই স্তরের উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে প্রায় 17 কিলোমিটার পর্যন্ত এই স্তরের উচ্চতা। তো এই স্তরের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 17 কিলোমিটার। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর খুব কাছে এই মণ্ডলটা, অর্থাৎ এই স্তরটা। তো এই স্তরটাকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। এবার কথা হচ্ছে ক্ষুদ্র মানে কি? রাখ, ক্ষুদ্রমণ্ডল কেন বলা হবে? বলা হচ্ছে যে এই স্তরে প্রতি 1 কিলোমিটার যদি উচ্চতাতে উঠা যায় তাহলে কি হবে? তাহলে 6.5 সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকবে। আর আরেকটা ব্যাপার কি, এই স্তরে বায়ুমণ্ডলের যে বেশিরভাগ উপাদান অর্থাৎ জলীয় বাষ্প, বিভিন্ন গ্যাসীয় উপাদান, ধূলিকণা ইত্যাদি এই স্তরে আছে প্রচুর। তো যেহেতু এই স্তরে এই উপাদানগুলো থাকে, তাই স্বাভাবিকভাবে এই স্তরে কি হয়? ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি ইত্যাদি ঘটনাগুলো লক্ষ্য করা যায়। এই জন্য এই স্তরকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। তাহলে এই কোশ্চেনটা কি হলো? কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হবে? বলা হবে কি? ট্রপোস্ফিয়ারকে। কেন বলা হবে? যেহেতু এই মণ্ডলে কি এই স্তরে কি বায়ুমণ্ডলের যে ম্যাক্সিমাম উপাদান সেই উপাদানগুলো এই স্তরে আছে, অর্থাৎ জলীয় বাষ্প, ধূলিকণা এই যে উপাদানগুলো আছে বা গ্যাসীয় উপাদানগুলো, এই উপাদানগুলো থাকছে, যে কারণে কি হচ্ছে এই স্তরে কি হচ্ছে? ঝড়, বৃষ্টি ইত্যাদি জিনিস ইত্যাদি প্রাকৃতিক যে ঘটনাগুলো সেটা লক্ষ্য করা যাচ্ছে। এই কারণেই বলা হয় এই স্তরকে ক্ষুদ্রমণ্ডল। ক্লিয়ার একেবারে? আচ্ছা দেখো, পরের কোশ্চেন, ওজোন স্তর। ওজোন স্তর ধ্বংসের কারণ লিখো এবং এর ফলে কি ক্ষতি হতে পারে। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো বর্তমানে প্রচুর পরিমাণে সিএফসি গ্যাস বিভিন্ন জায়গায়, যেরকম ধরো ফ্রিজ বা এসি, এই সমস্ত জায়গাতে কি হচ্ছে? প্রচুর পরিমাণে সিএফসি গ্যাস ব্যবহার করা হয়। আর এই সিএফসিগুলো অর্থাৎ যার নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, এই ক্লোরোফ্লুরোকার্বনগুলো কি হয়? ধীরে ধীরে উপরের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। এইবার আলটিমেটলি যখন এটা ওজোন স্তরে পৌঁছাচ্ছে, সেই ওজোন স্তরে পৌঁছানোর পরে অর্থাৎ এই যদি আমরা O3 ভাবি অর্থাৎ ওজোনের সংকেত, তার সঙ্গে কি হচ্ছে? সিএফসি, হ্যাঁ বলতে পারো তার সঙ্গে ইউভি যে রশ্মিটা আছে সেটা তো একটা ইফেক্ট আছে। এর ফলে এই ওজোনটা ভেঙে যাচ্ছে, কি হচ্ছে? অক্সিজেন আর এরকম একটা গঠন আসছে। তো ওজোন স্তরে অবস্থিত ওজোনটা কি হচ্ছে? এরকম ভেঙে যাচ্ছে। এইবার এই ওজোনগুলো যদি ভাঙতে থাকে তাহলে ওজোন স্তর যেটা আছে সেটাকে ধীরে 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 পাতলা হতে থাকবে। এবার ওজোন স্তর যত পাতলা হতে থাকবে তাহলে কি হবে? সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মি অর্থাৎ ইউভি রশ্মি যেটা আসছে, আল্ট্রাভায়োলেট রশ্মি, সেটা ডাইরেক্ট পৃথিবীতে চলে আসবে। তাহলে ওজোন স্তর কি কাজ করে? ওজোন স্তর কি করে? এই আল্ট্রাভায়োলেট রশ্মিগুলোকে পৃথিবীতে প্রবেশে বাধা দেয়, অর্থাৎ ঠিকঠাকভাবে পৃথিবীতে প্রবেশ করতে পারে না ওজোন স্তরের জন্য। এবার ওজোন স্তর যখন পাতলা হয়ে যাচ্ছে তখন ইউভি রশ্মি ডাইরেক্ট পৃথিবীতে আসবে। এবার পৃথিবীতে আসলে কি হবে? যদি আমাদের শরীরের মধ্যে ইউভি রশ্মি পড়ে তাতে আমাদের কি হবে সেটা একটা ভাবার বিষয়। তো যদি আমাদের বডি অর্থাৎ যে কোনো জায়গায় যদি পড়ে, আমাদের চামড়া যে আছে, ঠিক আছে, স্কিন, সেই স্কিনে কিন্তু ক্ষত হইতে পারে। ক্ষত বলতে কি? ক্ষত বলতে বোঝাচ্ছে যেরকম ঘাও হইতে পারে, সানবার্ন হইতে পারে। এটা তো গেলে আমাদের ক্ষেত্রে। এছাড়াও কিছু নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, অর্থাৎ তারা কিন্তু জীবনও বাঁচতে পারে না। অর্থাৎ তাদের শরীরে যদি ইউভি রশ্মিটা পড়তে থাকে তাহলে কিন্তু তারা আলটিমেটলি মারা যায়। তাহলে বলতে পারি যে ওজোন স্তরের ফলে কিন্তু সেই সমস্ত নিম্ন শ্রেণীর কিন্তু বেঁচে থাকা আলটিমেটলি প্রবলেম, অর্থাৎ তাদের সংখ্যা কিন্তু কমতে থাকে। এরপরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, গ্রিন হাউস ইফেক্টের দুটি কারণ লিখো এবং এর ফলে সৃষ্ট দুটি ক্ষতিকারক প্রভাব লিখো। গ্রিন হাউস ইফেক্টের মেন যে ব্যাপার সেটা হচ্ছে পৃথিবীতে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানির দহন বা কলকারখানায় প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কি হচ্ছে? প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি হবে? পৃথিবীর যে তাপমাত্রা আছে, গড় যে তাপমাত্রাটা আছে, সেই তাপমাত্রাটা বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অনেকটা কম্বলের মতো কাজ করে। কেমন টাইপের? অর্থাৎ সূর্য থেকে যে আলোটা আসছে, আলো তাপটা আসছে, সেটা কি করছে? কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি কিন্তু শোষণ করে রেখে দিচ্ছে, অর্থাৎ সেই তাপটা কিন্তু টোটালটা রিফ্লেক্ট করে যেতে দিচ্ছে না, পৃথিবীর থেকে বাইরে যেতে দিচ্ছে না। তো এর ফলে কি হবে? পৃথিবীর যে তাপমাত্রাটা আছে সেটা কিন্তু বাড়তে থাকবে। তো যে কারণে পৃথিবীর যে গড় তাপমাত্রাটা সেটা বাড়তে থাকে গ্রিন হাউস ইফেক্টের জন্য। আচ্ছা, এই গ্রিন হাউস ইফেক্টের ফলে কি ক্ষতি হতে পারে? ক্ষতিগুলো হচ্ছে মেরু অঞ্চলে কিন্তু প্রচুর বরফ আছে আমরা জানি,
তো সেই বরফগুলো কী হয় গ্রিন হাউস ইফেক্টের জন্য, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য সেই মেরু অঞ্চলের বরফগুলো কিন্তু গলতে থাকে। নর্মালি একটা বরফকে যদি আমরা চিন্তা করি, সেটাকে যদি একটু তাপের মধ্যে নিয়ে যাই, এমনিতে সেই বরফটা গলে যায়। তো মেরু অঞ্চলে কিন্তু অল্প বরফ নেই, প্রচুর প্রচুর বরফ আছে। সেই বরফগুলোকে আলটিমেটলি গলা শুরু করে দিল। তাহলে সেটা যদি গলতে থাকে তাহলে কি সমুদ্রের যে জলতলের যে লেভেলটা আছে, সেই জলতলের লেভেলটা কিন্তু একটু হলেও কিন্তু ইনক্রিজ করবে, অর্থাৎ উঁচু হতে থাকবে। তো এর ফলে কি সমুদ্র পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেই নিচু জায়গাগুলো কি আলটিমেটলি জলে ভরাট হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীর নিচু যে জায়গাগুলো আছে সমুদ্র এলাকা বা অন্যান্য জায়গা, সেখানকার জলতল লেভেলটা কিন্তু উঁচু হতে থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু মিস হয়ে গেছে বলতে গেলে বলার সময়। ওজোন স্তর ধ্বংসের সময় আমি যে কথাগুলো বলছিলাম যে সিএফসি বা নাইট্রাস অক্সাইড, এই সিএফসি কিন্তু গভর্নমেন্ট প্রায় সারা পৃথিবীতেই কিন্তু সিএফসি ব্যবহার কিন্তু অনেকটাই নিষিদ্ধ হয়ে গেছে, এর ক্ষতিকারক প্রভাবগুলো মাথায় রেখে। পরের কোশ্চেন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা, বিশ্ব মানে কি? বিশ্ব মানে হচ্ছে পৃথিবী, তাই তো? তো বিশ্ব উষ্ণায়ন মানে কি? যে পৃথিবীর যে উষ্ণায়ন অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, এরকমই কিছু একটা হবে। তো অনেকটা এটাও গ্রিন হাউস ইফেক্টের মতো। পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা যে গড় যে তাপমাত্রাটা আছে, অর্থাৎ বিশ্বের যে তাপমাত্রাটা আছে, পৃথিবীর যে তাপমাত্রাটা আছে, সেই তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে। এটার ফলেও কিন্তু সেম প্রবলেমগুলোই হয়। এর ফলে হচ্ছে কি, যদি পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যায় তাহলে কি হবে, পৃথিবীর মেরু অঞ্চলে যে বরফগুলো সঞ্চিত আছে সেই বরফগুলো কি হবে, আলটিমেটলি গলা শুরু করবে। আর সেই বরফগুলো যত গলবে তত কি সমুদ্র যে জলতলটা আছে সেটা বাড়তে থাকবে। আর সমুদ্র পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেখানেও কিন্তু আলটিমেটলি সেই জলগুলো ভরাট করবে। আর এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে, যেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস ইফেক্টের ফলে হয়। পৃথিবীর তাপমাত্রা বাড়লে কি হয়, অনেক প্রজাতি আছে, নিম্ন শ্রেণীর প্রজাতি আছে, অর্থাৎ নিম্ন শ্রেণীর জীবজন্তুগুলো আছে, যেগুলো কি এই বেশি তাপমাত্রার জন্য তাদের কিন্তু প্রচুর প্রবলেম দেখা দেয়। যে প্রবলেমের ফলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক নিম্ন শ্রেণীর প্রাণীগুলো কিন্তু পৃথিবী থেকে হারিয়েও যাচ্ছে, তাদের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। কেন? তাদের পক্ষে বেঁচে থাকাটা অনেকটাই প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তো এগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস ইফেক্টের কিন্তু প্রবলেম। এবার কথা হচ্ছে এর প্রতিকার, অর্থাৎ এর প্রতিকারের কি কোনো উপায় আছে? এর থেকে বাঁচার কি কোনো উপায় আমাদের আছে? হ্যাঁ, বাঁচার উপায় আছে। পৃথিবীতে যত সম্ভব গ্রিন হাউস ইফেক্ট বা যদি বলি বিশ্ব উষ্ণায়ন, সেটা থেকে বাঁচতে গেলে যতটা সম্ভব গাছপালা কাটা বন্ধ করতে লাগবে। এবার গাছপালা কাটা বন্ধের সঙ্গে সঙ্গে কিন্তু জীবাশ্ম জ্বালানি, এই যে জীবাশ্ম জ্বালানির যে দহন, যেখানে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সেই সমস্ত প্রক্রিয়াগুলো অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যতটা সম্ভব কম জ্বালাতে লাগবে। আর তার থেকে গুরুত্বপূর্ণ কি, সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মানুষকে সচেতন করতে হবে। মানুষ যদি বুঝতে পারে, সবাই যদি জানতে পারে, বুঝতে পারে যে গ্রিন হাউস ইফেক্ট, বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক প্রভাবগুলো কী, এর ফলে কী হতে পারে, আমাদের ভবিষ্যৎ পৃথিবীতে কী আসতে পারে, আমাদের উপর কী প্রভাব আসতে পারে, কী কী ক্ষতি হতে পারে, যদি এগুলো সম্পর্কে সব সচেতন হয় তাহলে কিন্তু এমনিতেই জীবাশ্ম জ্বালানির দহন কিন্তু কমে যাবে। গাছ অকারণে যে গাছ কাটা সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো এইভাবে কিন্তু আমরা বিশ্ব উষ্ণায়ন কিন্তু কমাইতে পারি, তাই কি না? এবার পরের কোশ্চেন, তাপন মূল্য কী? তাপন মূল্য হচ্ছে কোনো একটা পদার্থ অর্থাৎ কোনো একটা জ্বালানিকে আমরা যদি জ্বালাই তাহলে সেটার থেকে কিন্তু তাপ উৎপন্ন হয়। সে তুমি যাই ধরো না কেন, কাঠ ধরো, কাগজ ধরো, যাকে তুমি জ্বালাচ্ছ, সে তেল হতে পারে, কেরোসিন তেল হতে পারে, ঠিক আছে? এই সমস্ত পদার্থগুলোকে আমরা যদি জ্বালাই তাহলে কি হবে, তার থেকে তাপ উৎপন্ন হতে থাকে। এবার এই তাপটা হচ্ছে সেই পদার্থের তাপন মূল্য। অর্থাৎ যদি বহির্ভাষায় বলি তাহলে কি দেখাচ্ছে যে 1 গ্রাম পরিমাণ কোনো জ্বালানি যদি অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করি, যদি সম্পূর্ণরূপে সেই জ্বালানিটা একদম কোনো কিছু অবশিষ্ট থাকবে না, টোটালটাই জ্বালাতে লাগবে, যদি আমরা সম্পূর্ণরূপে দহন করি তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে তার তাপন মূল্য। এইবার পরের কোশ্চেন যে এর এসআই একক কি? এর এসআই একক হচ্ছে কিলোজুল পার গ্রাম। তাহলে এর এসআই একক কি? কিলোজুল পার গ্রাম। তারপরে কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ, দুটি অপচলিত শক্তির নাম লিখো। এটা মাঝে মাঝে আসেও কোশ্চেনটা মাধ্যমিকে। দুটি অপচলিত শক্তির নাম কি হবে? যেগুলো প্রচলিত নয় বা যেগুলোর ব্যবহার করলে পরে পরিবেশে তেমন কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? যেরকম ধরো জীবাশ্ম জ্বালানি, এগুলো দহন করলে বা পেট্রোল ডিজেল, এগুলো কিন্তু আলটিমেটলি ক্ষতি হয়, প্লাস পৃথিবীতে কিন্তু এর একটা লিমিট আছে, একটা সময় কিন্তু এর পরিমাণটা কমে যাবে একটা সময় পৃথিবীতে। কিন্তু অপচলিত শক্তির কিন্তু সেইভাবে কিন্তু কমার চান্স খুব কম। কীরকম অপচলিত শক্তির উদাহরণ? যেরকম ধরো সূর্য শক্তি, সৌরশক্তি, জোয়ারভাটার শক্তি, বায়ু শক্তি। আচ্ছা, সূর্য থেকে যে শক্তিটা আলটিমেটলি সূর্যের যে তাপ বা আলো আসছে তার থেকে যে আমরা সৌরশক্তিটা উৎপন্ন করছি, সেটার
পরিমাণ তো কমার ব্যাপার নেই, বা তার থেকে যে ক্ষতিকারক প্রভাব সেটাও কিন্তু অনেকটা কম। বায়ু শক্তিতেও সেম একই রকম। তাহলে পরে এই কোশ্চেনটার অ্যান্সারটা যদি বলা লাগে তাহলে এভাবে বলবো যে দুটি অপ্রচলিত শক্তির নাম হচ্ছে কি, একটা হচ্ছে বায়ু শক্তি, একটা সৌরশক্তি, হ্যাঁ জলবিদ্যুৎ শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, এরকম অনেক হতে পারে। আচ্ছা, তারপরের উপাদান, তারপরের কোশ্চেন, বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? বায়োগ্যাসের মুখ্য উপাদান হচ্ছে CH4 অর্থাৎ মিথেন। তাহলে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন। এটা প্রায় 75% থাকে, অর্থাৎ যে কোনো বায়োগ্যাসেই প্রায় 75% কি থাকে? মিথেন থাকে। এবার তারপরে কোশ্চেন, ফায়ার আইসের সংকেত কি? ফায়ার আইস হচ্ছে কি মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। মিথেন হাইড্রেট এটাকে কি বলে? ফায়ার আইস। ফায়ার আইস মিথেন হাইড্রেট, যার সংকেত হচ্ছে কি 4CH423H2O। এটা হচ্ছে কি মিথেন হাইড্রেটের সংকেত। তাহলে কি 4CH423H2O, এটা হচ্ছে ফায়ার আইসের সংকেত বা মিথেন হাইড্রেট এটাকে বলে। তো আজকে ফার্স্ট ক্লাস, তো ক্লাসের সময় প্রচুর প্রবলেম হলো কথা বলতে, কারণ সেভাবে তো অভ্যাস নেই মোবাইলের সামনে বা ক্যামেরার সামনে অর্থাৎ ভিডিও, তো যে কারণে একটু প্রবলেম হলো। বলতে গিয়েও উপভোগ করছিলাম যে আমি ঠিকঠাক বলতে পারছি না, যেরকম ক্লাসে যেরকম হয় সেই জিনিসটা প্রথম দিন এরকম হলো। আশা করি এরকম করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে ক্লাস করতে করতে, তখন হয়তো আরও বেশি ফ্রিলি পড়াইতে পারবো। আর পড়াশোনাটা তো ওইরকমই, যত ফ্রিলি তুমি বুঝবে তত তুমি ভালো পড়া দিতে পারবে বা ভালো পড়া তুমি নিজেও অ্যাবজর্ব করতে পারবে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভালো করে পড়ো। আর এই টপিকগুলো যেগুলো আছে আমি যতটা সম্ভব আলোচনা করব, যতটা পারি। তবে ফার্স্ট টাইম প্রবলেম হচ্ছিল বলতে, আশা করি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর মোট কথা পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনা করো, বোঝার চেষ্টা করো, আর বাড়িতে প্রচুর হারে পড়ো, ভালো রেজাল্ট করো। ঠিক আছে।